আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। অর্থাৎ এই 15 বছরে যারা ভোট দিতে পারেন নাই, এর মধ্যে আমরা অনেকেই কি 50-এ চলে গেছি, 55 বছরে চলে গেছি, অনেকে আমরা ভোট দিতে পারি নাই। আর যারা 35 পর্যন্ত আছে তারা দিতেই পারে নাই। তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন হলো, তারুণ্যের প্রথম ভোট হবে দাঁড়িপাল্লার পক্ষে। আমাদের সবার অংশগ্রহণ করে শিল্পকলা একাডেমিকে আমাদের বাংলাদেশি কালচারের মধ্যে নিয়ে আসা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় লাইব্রেরি, এগুলোকে আধুনিকায়ন করা হবে ইনশাল্লাহ। এরপরে পর্যটন বান্ধব অবকাঠামো, হোটেল, রেস্ট হাউসগুলো, তথ্যকেন্দ্রগুলোকে আমরা আধুনিকায়ন করবো ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য হিসাবে ঘোষণা করব। শাহবাগ, রমনা, সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন ও বিনোদন কেন্দ্রে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। সংক্ষেপে আপনাদের সামনে আগামীতে আমাদের কর্মসূচি কি হবে তার একটি খসড়া উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এখানে স্লাইডে দেখতে পাবেন, আমি মুখে বলবো। প্রথম যে স্লাইডটি আমরা রেখেছি সেখানে বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ, মানবিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হলো আমাদের উদ্দেশ্য। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে আমরা গঠন করতে চাই। এই জন্যই আমাদের নেতৃবৃন্দ তাদের মূল্যবান সম্পদ, তাদের জীবনকেও বিলিয়ে দিয়েছেন। আমাদের আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শাহাদাত বরণ করেছেন, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। একটাই উদ্দেশ্য ছিল, এই দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবেন। তার অন্য কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, কোনো ধরনের অভিযোগ তার বিরুদ্ধে আনার সম্ভব হয়নি। ওনাকে অনেক চাপ দেওয়া হয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, তাকেও চাপ দেওয়া হয়েছিল, রিমান্ডে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস। একটাই কথা যে আপনারা 4 দলীয় ঐক্যজোট থেকে বেরো আসেন, তাহলে কি হবে? তাহলে আমাদের এই ইসলামপন্থী, ডানপন্থী ব্লকটা দুর্বল হয়ে যাবে, ফ্র্যাকশন হয়ে যাবে। কিন্তু ওনারা সেই চাপের কাছে নতি স্বীকার করেন নাই এবং শাহাদাতের সেই অমীয় পেয়ালা পান করেছেন, তবুও অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। সম্মানিত সুধীমণ্ডলী, সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি, এ পর্যায়ে এই আসনের নমিনির বিষয়ে কিছু বলা হয়েছে, নমিনির ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে। নমিনি একজন আইনজীবী এবং শিক্ষা অনুরাগী, সমাজসেবক, এ ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে। এবং জামাতের এবং শিবিরের কোন কোন পর্যায়ে আমি কাজ করেছি সেই ব্যাপারে এখানে তুলে ধরা হয়েছে। আমি কলেজ জীবনে আমি কলেজের সভাপতি ছিলাম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। এরপরে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি অনার্স মাস্টার্স করেছি। সেখানে বিভিন্ন দায়িত্ব পালনের এক পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। এবং সেখান থেকে এসে আমি কেন্দ্রে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসাবে আমার ছাত্র জীবনের রাজনীতি সমাপ্ত করে জামাতে জয়েন করি। এবং জামাতে আমি এই ঢাকায় শুরু থেকে অনেক দায়িত্ব পালন করার এক পর্যায়ে আমি এখন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের নায়েব আমির হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমি শিক্ষা জীবনে আমার অনার্স মাস্টার্স, এরপরে আমি LLB করেছি, এরপরে আমি আইনে আমি PhD করেছি, এনভায়রনমেন্টাল লয়ের উপরে আমি PhD করেছি। এ পর্যায়ে আমার কিছু সামাজিক কার্যক্রমের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। আমি এর বাইরেও আরও অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। আমি কলেবর বৃদ্ধি না করেই কয়েকটি বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি পল্টনে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় একটি কলেজ আছে, যেটা একসময় ছিল পল্টন গার্লস কলেজ। 1964 সালে কলেজটা প্রতিষ্ঠিত হয়। তো সেই কলেজ এখন ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারছে। এই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করছি। আমি পাশাপাশি দারুল ইসলাম ট্রাস্ট, আমাদের জামাতের কেন্দ্রীয় পর্যায়ের একটি ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের আমি ভাইস চেয়ারম্যান হিসাবে
কর্মরত আছি। আলফালা, আপনারা আলফালা ট্রাস্টের নাম শুনেছেন, সেখানকার কার্যনির্বাহী কমিটিতে আছি। আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে কয়েকটি পত্রিকা কাজ করে তার মধ্যে সবচাইতে প্রাচীনতম পত্রিকার মধ্যে একটি হলো দৈনিক সংগ্রাম। এই পত্রিকার পরিচালনা পর্ষদের আমি একজন সদস্য আছি। এরপরে আপনারা জানেন যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এই কাজের জন্য বই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার ফ্যাক্টর। বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটির আমি একজন সদস্য হিসাবে কাজ করছি। এরপরে ছাত্র জীবনে আমি রাজশাহী ইউনিভার্সিটি এবং কেন্দ্রে থাকা অবস্থায় বেশ কয়েকটি ট্রাস্টের সাথে আমি শুরু থেকে জড়িত ছিলাম। এ পর্যায়ে এখানে স্লাইডে দেখানো হয়েছে যে আমার আসলে বেড়ে ওঠা কোথা থেকে। আমার জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়, সেখানে আমার জন্ম হয়েছে 1977 সালে। এরপর আমার শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণনা দেওয়া আছে, যেগুলো আমি আগে বলেছি। পেশাগত জীবনে আমি একজন অ্যাডভোকেট হিসেবে ঢাকা বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং ইবডিসিনা ট্রাস্টের আমি আইন উপদেষ্টা হিসেবে কাজ করছি। এছাড়াও বিভিন্ন শিক্ষা, গবেষণা, মিডিয়ার সাথে আমি জড়িত আছি। এরপর এখানে ছাত্র শিবিরে যোগদানের একটা ইতিহাস বলা হয়েছে। আমি 1989 সালে ছাত্র শিবিরে যোগদান করেছিলাম। এরপর আমি 2003 সাল পর্যন্ত ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করে আমি জামাতে এসেছি। জামাতে আসার পরেও আমি শুরু থেকেই আমি সক্রিয়ভাবে কাজ করে এখন আমার সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড বলেছি। এই কাজ করতে গিয়ে ঢাকার এই প্রাণকেন্দ্র পল্টন এবং মতিঝিল অঞ্চলে জামাতের ভূমিকা রাখার কারণে বিভিন্ন সময়ে আমাকে গ্রেপ্তার হতে হয়েছে। আমি প্রায় অর্ধশতাধিক মামলার আমাকে আসামি করা হয়েছিল এবং আমাকে 3 বার গুম করা হয়েছে। একবার মিছিলে গুলি করা হয়, গুলিটি আমার সামনে থেকে বিদ্ধ হয়ে আমার পিছন দিয়ে বের হয়ে যায়। আল্লাহ আমাকে হায়াতে বেঁচে রেখেছেন। এরপরে কারাবরণের বিভিন্ন সময়ে 14, 15, 16 বিভিন্ন সময় আমাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে এবং শবে বরাতের দিনে আমি পল্টন থানা রিমান্ডে থেকেছি। ঈদের সময় আমি জেলখানা থেকেছি। এগুলো আমাদের নেতৃ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কর্মীরা, এরকম অসংখ্য ভাই বোনেরা এই জুলুমের শিকার হয়েছে। সেই জুলুমের শিকারকারীদের মধ্যে আমি একজন। এরপরে এই বাংলাদেশের মানুষ এই শেখ হাসিনার ফ্যাসিবাদীর হাত থেকে উত্তরণের জন্য বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছে। সেই আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে 24 সালে যখন একদম লাস্ট পর্যায়ে আসে, সেই আন্দোলন সংগ্রামেও জামাতের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে থাকার কোনো সুযোগ ছিল না। সেই সুবাদে আমিও সক্রিয়ভাবে এই কাজে অংশগ্রহণ করি। একদম শুরু থেকে, পরিকল্পনা থেকে শুরু করে সর্বশেষ বিজয়ের দিন 5ই আগস্ট পর্যন্ত আমরা সক্রিয় ছিলাম। আমাদের নেতৃবৃন্দের সাথে আমিও শাহবাগে গিয়েছি এবং বিজয়ের সেই ওই ক্ষণে, সন্ধিক্ষণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করেছি। আমাদের মহানগরের আমির সহ আমাদের মহানগর সেক্রেটারি, আমরা সেখানে আসরের নামাজ পড়ে উন্মুক্ত ময়দানে আমরা সিজদা করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সেখান থেকে মিছিল সহকারে আমাদের মহানগরী কার্যালয়ে এসে হাজির হই। সম্মানিত সুধীমণ্ডলী, এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিয়েছেন, এই পরিবেশে আমরা বাংলাদেশে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের প্রেক্ষাপটে আমরা ঢাকার প্রাণকেন্দ্র এই মতিঝিলেও বিজয় অর্জন করতে চাই। আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কাজটাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, উন্নত, নিরাপদ ও মানবিক ঢাকা গঠনের ক্ষেত্রে আমাদের যে রূপকল্প, সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবার উন্নত, নিরাপদ পরিবেশ ও জনবান্ধব মানবিক ঢাকা 8 গঠন হলো আমাদের ভিশন। এই ভিশন বাস্তবায়নের জন্য আমাদের 7 দফা পরিকল্পনা রয়েছে। প্রথম দফার মধ্যে রয়েছে
সবার জন্য দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুশাসন ও কার্যকর সংসদীয় প্রতিনিধিত্ব। এ ব্যাপারে আমাদের কথা খুবই স্পষ্ট। ঢাকা একটা মেগা সিটি কাটে, ডেসা কাটে, আবার সিটি কর্পোরেশন কাটে, কাটাকাটির শেষ নাই। এখানে আমাদের কথা স্পষ্ট, আমরা চাই নগর সিটি ম্যাজিস্ট্রেসি আইন দরকার। কেমন? এই আইন আমরা সংসদে পাশ করার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস হবে। কোনো ফাইল যখন রেডি হবে, সেই ফাইল প্রত্যেকটা জায়গায় ঘুরে একসাথে নোট হবে, একসাথে কাজ হবে, যেন একবার কাটলেই সেই কাজ 3টা 4টা 5টা কাজ একসাথে হয়ে যায়। এই ধরনের সার্ভিস আমরা দিতে চাই। আমরা দেখছি যে দুর্নীতি সব কিছু খেয়ে ফেলছে। আমাদের ঘুষ এবং দুর্নীতি থেকে যদি এই দেশকে রক্ষা করা যায়, এই দেশের অর্থনীতি 5 বছর লাগবে না, 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট যখন পালিয়ে যায়, সেই সময় আলুর দাম ছিল 80 থেকে 90 টাকা, আর এখন কত? 25 থেকে 30 টাকা কেজি। তাহলে দেখেন, এখানে তো আলাদিনের চেরাগ আসে নাই, কেমনে এটা রিপেয়ার হলো? আমরা চ্যালেঞ্জ করতে পারি, এই আলুর দাম 20 টাকার নিচেই থাকতে পারে যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারি। ঘাটে ঘাটে চাঁদা দিতে দিতে ওই ট্রাক ঢাকা শহরে আসতে তার অনেক টাকা চাঁদা দিতে হয়। এই টাকাটা যদি চাঁদা না দিতে হতো, তাহলে আলুর দাম কেজিতে অনেকটা কমে যেত। এইভাবে আপনারা দেখেছেন, এই বাংলাদেশে আমরা 300 টাকা, 350 টাকা, 400 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি। এখন পেঁয়াজের দাম কত? না, এখন একটু বেশি, 80 টাকা। কিন্তু দীর্ঘদিন 50-60 টাকার মধ্যে এই দাম ছিল। যেহেতু এখন নন সিজন, কিছুদিন পরে সিজন হবে, এই জন্য এই সময় একটু দাম বেশি। কিন্তু এটা হতবাক কাণ্ড, আমরা এই বিগত 15 বছরের মধ্যে এরকম দেখি নেই পেঁয়াজের দাম এত নিচে থাকে। সম্মানিত সুধীমণ্ডলী, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, আইনের শাসন, যে কোনো জায়গা থেকে মানুষকে তুলে নিয়ে যায় মামলা দেওয়া হচ্ছে। এই যে একটা কালচার ছিল, 54 সন্দেহজনক গ্রেপ্তার, কে হয়েছে? এটা জামাত কর্মী, শিবির কর্মী, একে নিয়ে দাও। বাড়িতে মেহমান আসছে, একসাথে খেতে বসছেন, মেহমান সহ বাড়িওয়ালাকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কী কারণ? যে এটা শিবির করে, এটা জামাত করে। এই যে অন্যায় আচরণ, আমরা চাই এই ধরনের মানে অন্যায় আইন আমরা চাই না। আমরা এই দেশে সুশাসন, আইনের শাসন কায়েম করতে চাই। ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন ও সরকারি সেবাকে আধুনিকরণের মাধ্যমে নাগরিক সেবা সমৃদ্ধকরণ করা, সহজীকরণ করা হবে। 2 নম্বর কর্মসূচি আমাদের সবার জন্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, ইফটিজিং, কিশোর গ্যাং দমনে প্রশাসনের 0 টলারেন্স থাকবে। এখন আমরা বলতে চাই, শুধুমাত্র শাসন করব, কিন্তু আমরা তাদের কিছু দেব না, তাহলে তো হবে না। আমরা যদি যুবকের হাতে কাজ তুলে দিতে পারি, তাহলে সে মাদকের কাছে যাবে কেন? যখন সে হতাশ হয়ে যায়, জীবনের নিয়ে যখন সে হতাশ, তার কিছুই হবে না, তখনই তো সে মাদকের কাছে চলে যায়। আমরা চাই যুবকদের হাতে কাজ দেব, যুবকদেরকে কর্মক্ষম রাখবো, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, যুব সেন্টার করা হবে এবং তাদেরকে স্বপ্ন দেখানো হবে তারা মাদক থেকে দূরে যাবে। আর যখনই মাদক থেকে দূরে আসবে, তখন চাঁদাবাজু অনেকটা কমে যাবে, ইফটিজিং কমে যাবে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমে যাবে। মতিঝিলের এই ব্যাংকপাড়া, এখানে সুযোগ সুবিধা দেওয়া উচিত। আপনারা বাংলাদেশ ব্যাংকে যাবেন, গাড়ি রাখবেন কোথায়? গাড়ি রাখার সুযোগ আছে? কোনো ধরনের পার্কিং নাই। তাহলে ব্যবসায়ীদেরকে সুযোগ যদি আমরা না দিতে পারি, তাহলে ব্যবসা করবে কেমন? এখানে আমরা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে পুলিশি বুথ স্থাপন, আপনারা জানেন এখন পৃথিবীর এআই প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু সহজ করা হচ্ছে। আমরাও আমাদের এই ট্রাফিক কন্ট্রোলটাকে আধুনিকায়ন এআই এর মাধ্যমে
আমরা সিগন্যালের মাধ্যমে এই ট্রাফিক সিস্টেম করতে চাই, যে কারণে মানুষের ভোগান্তি দূর হবে এবং যানজট নিরসন হবে। নারী এবং শিশুর নিরাপত্তা, আমাদের শিশুদের নিরাপত্তার আমরা খুবই উদ্বিগ্ন। শিশুদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নাই। মায়েদের যে কি কষ্ট, 3 ছেলে 3 প্রতিষ্ঠানে লেখাপড়া করে, একজনকে একদিকে দিয়ে আসে, আরেকজনকে আরেক দিকে নিয়ে যায়, আরেকজনকে কেমনে নিয়ে আসবে। এইভাবে যদি একটা মা চলে তাহলে তার তো জীবন তো অর্ধেক শেষ। এইভাবে মা এবং বাবা কে চাকরি করবে, কখন কিভাবে ছুটি নেবে, এই ধরনের আমরা ঢাকা চাই না। আমরা চাই এখানে শিশু তার নিজের স্কুলে নিজেই যাবে, কেন তাকে নিয়ে যেতে হবে? পৃথিবীর কোথাও তো নিয়ে যেতে হয় না। আমরা চাই শিশুদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা। নারীদের জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা থাকবে। আমরা দেখি বাসে বোনেরা ওঠারই চান্স পান না, উঠলেও সিট নাই, দাঁড়ায় থাকতে হয়। তাহলে এটা কি সম্ভব? নারীদের জন্য পর্যাপ্ত সিটের ব্যবস্থা করতে হবে। আমরা এটাকে একটা সুশৃঙ্খল আইনের মাধ্যমে কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই। গণমাধ্যমের স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী, এইটা আমাদের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে একটা, যে মসজিদ যদি পাহারা দিতে না হয়, মন্দির কেন পাহারা দিতে হবে? আমাদের ঈদের জামাতে যদি পাহারা দিতে না হয়, তাহলে হিন্দুদের পূজা মণ্ডপ কেন পাহারা দিতে হবে? তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের নাগরিক অধিকার দিতে হবে। এইটা বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত করবে ইনশাআল্লাহ। অসহায় প্রান্তিক জনগোষ্ঠী, সিনিয়র সিটিজেন, আমাদের এই সিনিয়র সিটিজেন যারা আছেন, দেখেন এখানে আসছেন, যারা জীবনের সব কিছু এই দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, আজ বৃদ্ধ বয়সে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, গাড়ি ধাক্কাতে ফালাই দেবে, এটা তো হতে পারে না। সিনিয়র সিটিজেন, নারী, শিশু, সংখ্যালঘু, প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বা সুলভ স্বাস্থ্যসেবা, বিশেষ ভাতা, অগ্রাধিকার সেবা চালু করায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করা হবে ইনশাআল্লাহ। তিন নম্বর কর্মসূচি আমাদের সবার জন্য উন্নত অবকাঠামো, সংযোগ, নাগরিক সুবিধার সবুজ শহর। আমাদের এই অঞ্চলটায় বেশ কিছু সমস্যা আছে, এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। আমাদের এখানে যানজট 1 নম্বর সমস্যা। আমাদের এখানে বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। কেমন? মালিবাগে যে মৌচাক মালিবাগ যে এরিয়াটা, বর্ষাকালে সেখানে রিক্সা পানির নিচে চলে যায় এবং গাড়িগুলো নিচে চলে যায়, অসংখ্য মানুষের ভোগান্তি হয়। আমরা দেখেছি যে গাড়ি অফ হয়ে গেছে, এখন কিভাবে গাড়িও সরাতে পারে না, রাস্তায় মানুষও যাইতে পারে না, গাড়িও চলতে পারে না। আমরা ভিআইপি এলাকা যেটা আমাদের কাকরাইল, এখানেও পানির নিচে চলে যায়। কেন? এগুলো আমাদের কারণ খুঁজে বের করতে হবে। জলাবদ্ধতা কেন হচ্ছে? অর্থাৎ ড্রেনগুলো ঠিকমতো কাজ করছে না, এবং যেখানে পানি জমা হওয়ার কথা, অর্থাৎ আমাদের এই যে সামনেই মতিঝিল ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পিছনে যে জলাশয়টা আছে, এগুলোর কোনো সংস্কার নেই। কেমন? আমরা চাইবো, আমার অন্য জায়গায় দেখানো আছে, এই জলাশয়কে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের পাশে যে জলাশয়, এটা বহু আগে থেকেই পরিকল্পনা আছে সিটি কর্পোরেশনের, যে এটাকে সংস্কার করা হবে, জলাধারকে সমৃদ্ধ করা হবে, পাশ দিয়ে পার্কের ব্যবস্থা করা হবে, শিশুদের বিনোদনের ব্যবস্থা, এবং যারা ব্যায়াম করবেন তাদের জন্য উন্মুক্ত ব্যায়ামাগার। এরপরে পানির ভিতরে বিভিন্ন আপনার এর খেলনার ব্যবস্থা করা, ওয়াটার রিলেটেড যে খেলনাগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা একটা পর্যটন হিসেবেও নিতে পারবো, শিশুদের বিনোদন এবং আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা একসাথে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই অঞ্চলের জলাবদ্ধতা কমাতে পারি। আমাদের এই শাহজাহানপুরের ঝিল, এখানে পানি জমা হয়, সেখানে কোনো পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে না, যে কারণে পানিগুলো দ্রুত নামে যেতে পারছে না। এরপরে যানজটের ব্যাপারে এমপির কাজ কিন্তু যানজট নিরসন নয়, কিন্তু তারপরেও আমরা তো এই শহরেরই বাসিন্দা, আমাদেরকে তো এই অঞ্চল দিয়েই যাতায়াত করতে হয়। আমরা চিহ্নিত করেছি কি কারণে যানজটগুলো হয়। এখানে চাঁদাবাজরা একটা অংশ আছে, অন্যদিকে
আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে তারা যোগ সাজসে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে, যে কারণে যানজট আমরা নিরসন করতে পারছি না। আমরা এই যারা হকাররা আছেন, হকারদেরকে তুলে দিলে তাদের পেটে লাথি মারা হবে, তাদেরকে একটা জায়গায়, নিয়ন্ত্রিত জায়গায় তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, তারাও যেন খেয়ে পরে বাঁচতে পারে আর আমাদেরও যেন চলার পথটা সহজ হয়। এইভাবে একটা সমন্বিত উদ্যোগের ব্যবস্থা করা হবে। নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ। দেখেন, গতকালকে পরশুদিন খবর পেয়েছি যে আমাদের শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পানির ব্যবস্থা নাই, পানির লাইন রিপেয়ার করা হচ্ছে এবং কবে ঠিক হবে জানা নেই। তাই মানুষের, শিশু, বৃদ্ধ সবার পানির ব্যাপক কষ্ট হচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে সেখানে জামাতের পক্ষ থেকে ওয়াসা থেকে পানি কিনে আমরা সেখানে সরবরাহ করেছি এবং আমরা বলে আসছি যতদিন পর্যন্ত এটা সারা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সার্ভিস অব্যাহত থাকবে। কিন্তু এটা কিভাবে, কয়দিন আমরা এটা দিতে পারবো? এই জন্য এই কাজগুলো আমরা যেন দ্রুত ব্যবস্থা করা যায়, পূর্ব থেকেই এটার ব্যাপারে খোঁজখবর নেওয়া, লাইনটা কেমন দুর্বল হচ্ছে কিনা এবং যে কোনো সময় হুমকির সম্মুখীন হবে কিনা এগুলো খেয়াল রেখে অতীত আগেই যদি আমরা পূর্ব পরিকল্পিতভাবে যদি আমরা কাজটা করতে পারতাম তাহলে এই ধরনের পানির সংকট হতো না। বহুতল, আমি এর আগে বলেছি যে আমাদের এখানে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নাই। সরকার যদি বহুতল বিশিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করে তাহলে কিন্তু মানুষ টাকা দিয়ে গাড়ি রাখবে, যানজটও নিরসন হবে। এইভাবে ফুটপাত সংস্কার, তারপর দুর্যোগ প্রস্তুতির আগাম আমরা ব্যবস্থা গ্রহণ, অগ্নি নির্বাপক এবং পার্ক, খেলার মাঠ, কবরস্থান, নিরাপদ আবাসনের আধুনিক সুবিধা সম্প্রসারণ, পরিকল্পিত বৃক্ষরোপণ, ভার্টিক্যাল গার্ডেন, এরপরে ছাদ বাগান সহ নানাবিধ উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবার জন্য শিক্ষা ও দক্ষতা উন্নয়ন 4 নম্বর কর্মসূচি। আমাদের এই এলাকায় কিছু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান নাম করা আছে কিন্তু অপ্রতুল, আরও বেশ কিছু প্রতিষ্ঠান হওয়া উচিত। স্কুলগুলোকে ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসা, স্মার্ট স্কুলে রূপান্তর করা, তরুণদেরকে তথ্য প্রযুক্তিতে তাদেরকে আরও ট্রেন্ড আপ করা, মানসম্পন্ন নতুন বিশ্ববিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা, মেধাবী শিক্ষার্থীদের জন্য গ্লোবাল ট্যালেন্ট প্রোগ্রাম, উচ্চশিক্ষা সহায়তা করা, শাহবাগ পাবলিক লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চ গতির বিনামূল্যে ইন্টারনেট জোন সার্ভিস দেওয়া, সবার জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি। আমাদের এই এলাকাটা বাণিজ্যিক এবং অর্থনৈতিক জোন বলা যায়। নতুন বিনিয়োগ আকর্ষণ, তরুণদের জন্য স্টার্ট আপ ফান্ড, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অর্থাৎ আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তাদের পক্ষে সম্ভব না মতিঝিলে একটা বড়সড় অফিস নিয়ে সেখানে কার্যক্রম পরিচালনা করা। আমরা কি করতে পারি, সরকার যদি এরকম সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেয়, সেখানে ছোট ছোট উদ্যোক্তা ফার্ম এসে একদিন ট্রেনিং করবে, তাহলে আমার যে অবকাঠামোগুলো আমি পেলাম, আমি 5,000 টাকা ভাড়া দিয়ে সেখানে কাজটা করে গেলাম। এইভাবে অসংখ্য ছোট ছোট উদ্যোক্তারা সরকারের এই ফ্যাসিলিটি নিয়ে তারা বড় বড় গ্রুপ তৈরি করতে পারবে। সেই কাজগুলো আমরা করতে চাই। চাঁদাবাজ মুক্ত স্বাধীন ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে। চাঁদাবাজগুলো আমাদের এই অর্থনীতিকে পুঙ্গু করে দিচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের অর্থনীতিকে আগাতে দিচ্ছে না। হকারদের ব্যাপারে আমি কথা বলেছি। মতিঝিল এলাকায় রাতেও কর্ম চঞ্চল রাখার জন্য নিরাপদ নাইট মার্কেট ও ফুড কোর্ট চালু করা। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গেছেন, বড় বড় জায়গায় দেখবেন রাত দিন সমান তালে ব্যবসা বাণিজ্য চলছে। রাতকে দিন আমরা মক্কা মদিনাও দেখেছি এবং আরও যেগুলো বড় বড় সিটিগুলো দেখেছি, রাতে বাজার চলছে। কিন্তু আমাদের এখানে কি, আমরা 8টা-9টার পরে আর শূন্য, কারণ আমাদের নিরাপত্তার অভাব। কেমন, যারা ব্যবসা করতে আসবে তাদেরও সমস্যা, যারা সার্ভিস দিবে, যারা ক্লায়েন্ট তাদেরও সমস্যা। আমরা চাই এখানে একটা নিরাপদ একটা ব্যবস্থা করার, যে যার মাধ্যমে রাত দিন 24 ঘন্টা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। শ্রম আইন বাস্তবায়ন, অবৈধ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া,
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, ক্ষুদ্র উদ্যোক্তা ও হস্তশিল্পীদের জন্য সহায়তা কর্মসূচি, নারী উদ্যোক্তার জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ। আমাদের অর্ধেক হলো নারী। দেশকে আগানোর জন্য এই অর্ধেক অংশকে যদি আমরা অফ রাখি তাহলে দেশ তো অর্ধেক এমনি অফ হয়ে থাকবে। এই জন্য আমাদেরকে সামনের দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। সবার জন্য সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা। আমাদের খুবই দুর্ভাগ্য, এই ঢাকা ৮ আসনে ৯টা প্রশাসনিক ওয়ার্ড আছে। এই প্রশাসনিক ওয়ার্ডের মধ্যে একটাও আরবান হেলথ সার্ভিস নাই। তারা মনে করে যে এখানে পিজি হাসপাতাল আছে, এখানে ঢাকা মেডিকেল কলেজ আছে, এখানে আর কি মেডিকেলের দরকার। পিজি হাসপাতাল কি শুধু ঢাকা ৮-এর জন্য? পিজি হাসপাতাল সারা বাংলাদেশের জন্য। ঢাকা মেডিকেল তো সারা বাংলাদেশের জন্য। তাহলে আমাদের এই অঞ্চলের এই ভাইয়েরা বোনেরা কোথায় যাবে? ছোট্ট অসুখের জন্য আমাদের মাতৃত্বকালীন যে প্রবলেমগুলো হয় এগুলোর সেবার জন্য, শিশুদের সেবার জন্য আমরা যদি এই প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডে একটা আরবান হেলথ কমপ্লেক্স করতে পারি, সরকার যদি এটা করে দেয়, তাহলে আমাদের এই ভাই বোনদের কষ্ট অনেক লাঘব হয়ে যাবে। এবং আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটার নাম আমরা কত সুন্দরভাবে দিয়ে দিয়েছিলেন। একটা নতুন প্রতিষ্ঠান করে নিজের বাপের নাম দেন, ঠিক আছে না? তৈরি করা জিনিসে শুধু নাম লাগাই দিলাম শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। একটা নতুন বানাইয়া দেন, তাহলে মানুষের উপকার হতো। তো এখন সেইটার নাম আগের জায়গায় চলে আসছে। আমরা চাই এই মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলকে আধুনিকায়ন করতে হবে। সেখানে চিকিৎসা নিশ্চিত করা, পরিবেশটা সুন্দর করা। ওখানে যাওয়াই যায় না। মানে কেউ যদি ঢাকা মেডিকেলের কথা শোনে যে একজন রোগী ভর্তি হয়েছে, তার মানে ওখানে যাওয়ার জন্য একটা পরিকল্পনা নিয়ে তারপর যেতে হয়। সেখানে পরিবেশ নাই। তো আমরা চাই এই বড় দুটি প্রতিষ্ঠান আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ। আমি মাতৃত্বকালীন সেবা এবং শিশুদের সেবার কথা আগেই বলেছি। আমরা আরবান হেলথের মাধ্যমে এই কাজগুলো করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7ম নাম্বার কর্মসূচি যেটা সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটন। আমি ইচ্ছা করলেই আমার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের সংস্কৃতি কি? আমাদের সংস্কৃতি হলো এশার নামাজের আজানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করা আর ফজরের নামাজের আজানের দিয়ে কাজ শুরু করা। এই সংস্কৃতিকে যদি লালন করতে পারেন তাহলে দেখবেন অনেক কাজ করা যায়। বি প্র্যাকটিক্যাল। আপনি যদি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন, 4টার সময় উঠলেন, 4টা থেকে আপনার ফজরের আগে কোরআন অধ্যয়ন করা শেষ। ফজরের নামাজ পড়ে আপনারা শারীরিক ব্যায়াম সহ পারিবারিক কিছু কাজ করতে পারবেন। 8টা পর্যন্ত এগুলো কাজ শেষ করতে আপনার 4টা ঘন্টা পালেন। আর যদি ঘুমিয়ে কাটায় দেন তাহলে কিন্তু এই 4 ঘন্টা মেকআপ করার কোনো সুযোগ নাই। কেমন? এইভাবে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে বিকাশ সাধন করতে হবে। এখন সংস্কৃতি মানেই হলো গান বাজনা, বিদেশি টেলিভিশন, ফিল্ম, এগুলো নয়। মুসলমানদের সংস্কৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার আগেই, ওনার যে গ্রুপটা গেলেন আগে, তারা কিন্তু সেখানকার কৃষ্টি কালচারকে চেঞ্জ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পর আর নতুন করে বলতে হয় নাই। কেমন? এই জন্য বাংলাদেশকে পরিবর্তন করতে হলে ধর্মীয় কালচার আনতে হবে। সেটা যে কোনো ধর্ম হতে পারে। ইসলাম ধর্ম ইসলামিক কালচার শিখাবে, বৌদ্ধ ধর্ম বৌদ্ধ কালচার শিখাবে। প্রত্যেকটা ধর্মই তাদের অনুসারীদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়। কোনো ধর্মই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, কোনো ধর্মই মদকে প্রশ্রয় দেয় না, কোনো ধর্মই বলে না তোমরা অন্যায় অসৎ দুর্নীতি করো। সবগুলো ধর্মই তাদেরকে উৎসাহিত করে ভালোর দিকে। তা আমাদের এই সংস্কৃতি হবে হলো ধর্মীয় সংস্কৃতি, অর্থাৎ যার যার কালচার অনুযায়ী বিকশিত হবে। বিশেষ করে আমরা বাইতুল মোকাররম, রমনা সরোয়ার্দী উদ্যানকে
সমন্বিত হেরিটেজ জোন হিসেবে গড়ে তুলতে চাই। রমনা পার্কটা দেখেন ব্রিটিশ পিরিয়ডে করে গেছেন, এরপরে আমরা আর কি করলাম? ব্রিটিশ গেল, পাকিস্তান, বাংলাদেশের 54 বছর কোনো পরিবর্তন হয়েছে? এই রমনা পার্ক সকালবেলা কিছুক্ষণ ব্যায়াম করে, এরপরে সারাদিন বেকার কেন? এইটাকে যদি আমরা ডিজিটালি আগায় যেতে পারি, অর্থাৎ এখানে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এখানে আমরা জিম করতে যাই, কেন জিম করতে যাব? এখানে থাকবে সব ব্যবস্থা। তাহলে যার টাকা আছে সে জিমে যায়, যার টাকা নেই জিমে যাইতে পারে না। তাহলে এইভাবে আমরা এই রমনা সরোয়ার্দী উদ্যানে যাবেন, সরোয়ার্দী উদ্যানে সেখানকার পরিবেশটা দেখলে আর যাইতে মন চাইবে না। অথচ এগুলো আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য, এগুলোকে ধরে রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ রমনা শিল্পকলা একাডেমি এডুকেশন এবং কালচারাল করিডোর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমাদের শিল্পকলা একাডেমি, এই ওদিকে আপনারা একটু শব্দ করবেন না। শিল্পকলা একাডেমি এখানে যে কি হয় আমরা জানতেই পারি না, কিন্তু এখানে সরকারের একটা বড় একটি বাজেট সেখানে দেওয়া হয়। তাহলে জনগণের বাজেটে কি হচ্ছে আমরা জানতে পারছি না। আমাদের সবার অংশগ্রহণ করে শিল্পকলা একাডেমিকে আমাদের বাংলাদেশি কালচারের মধ্যে নিয়ে আসা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় লাইব্রেরি, এগুলোকে আধুনিকায়ন করা হবে ইনশাল্লাহ। এরপরে পর্যটন বান্ধব অবকাঠামো, হোটেল, রেস্ট হাউসগুলো, তথ্যকেন্দ্রগুলোকে আমরা আধুনিকায়ন করব ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য হিসাবে ঘোষণা করব। শাহবাগ রমনা সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন ও বিনোদন কেন্দ্রে রূপান্তর করা হবে ইনশাআল্লাহ। সবশেষে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। অর্থাৎ এই 15 বছরে যারা ভোট দিতে পারেন নাই, এর মধ্যে আমরা অনেকেই কি 50-এ চলে গেছি, 55 বছরে চলে গেছি, অনেকে আমরা ভোট দিতে পারি নাই। আর যারা 35 পর্যন্ত আছে তারা দিতেই পারে নাই। তাদের উদ্দেশ্যে আমাদের নিবেদন হলো তারুণ্যের প্রথম ভোট হবে দাঁড়িপাল্লার পক্ষে। আমরা ইনশাল্লাহ ঢাকা 8 আসনকে একটি নিরাপদ, উন্নত এবং সমৃদ্ধ ঢাকা 8-এ পরিণত করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সৎ এবং যোগ্য লোকের শাসন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সৎ এবং যোগ্য লোকের শাসন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।